ਤੂੰ ਧੜਕਣ ਬਣ ਗਿਆ ਏ ਦਿਲ ਦੀ ਤੈਨੂੰ ਸਾਹ ਵਿੱਚ ਪਰ হ্যালো অভিনব, তুমি গাড়ি কিনছো? তুমি কে আর কি চাই তোমার? আরে আমি চাহা, তোমার স্ত্রীর বান্ধবী। আকরামের পার্টিতে অভিনব চাহাতকে দেখেছিল, যদিও কথা হয়নি, কিন্তু পার্টি জুড়ে সে অভিনবের দিকে তাকিয়েই ছিল। সে নিশ্চিত ছিল অভিনব আসলে যা দেখাচ্ছে সে তেমন নয়। আর প্রশ্নটা, তুমি এখানে গাড়ি কিনতে এলে কি করে? অনন্যা তো বলেছিল তুমি গরিব। আমি গরিব, এটা আমি আমার বসের জন্য কিনছি। চাহাত একটু তাকিয়ে রইল। নিশ্চিত তুমি মিথ্যে বলছো না? কেন আমি মিথ্যে বলবো? জানি না, একটা কাজ করি, অনন্যাকেও এখানে ডেকে নিই। সে দূর থেকে হলেও তোমাকে গাড়িতে দেখলে খুব খুশি হবে। না না, তাকে এখানে কি দরকার? তাকে বিরক্ত করে লাভ কি? তুমি বলো, আমি তোমার জন্য কিছু করতে পারি কি? তুমি আমাকে একটা ট্রিট দিতে পারো। আমাকে ট্রিটে নিয়ে যাবে না? দেখো, আমি তোমার স্ত্রীর বান্ধবী, আর আমি মনে করি না তুমি আমাকে না বলবে। অভিনব কিছু বলার আগেই চাহাত গাড়ির দরজা খুলে পাশের সিটে গিয়ে বসে পড়ল। ঠিক তখনই ম্যানেজার কাগজগুলো নিয়ে এসে অভিনবের হাতে দিল। অভিনব ড্রাইভিং সিটে গিয়ে বসল। সে জানতো চাহাত নিজেও একটি ধনী পরিবার থেকে আসে, তাই সে ঠিক করলো তাকে আকরামের কোনো একটি হোটেলে নিয়ে যাবে। পুরো পথে চাহাত অভিনবের দিকেই তাকিয়েছিল। অভিনব বুঝতে পারছিল না সে আসলে কি চাইছে। অভিনব গাড়ি নিয়ে আকরামের হোটেলের নিচে এসে পার্ক করলো। ব্যবসাতে আকরাম কারো কথা শোনে না, বুঝলে? আচ্ছা, পরে ফোন করছি। টাইগার। ঠিক তখনই অভিনবের ফোন বেজে উঠল। সে দেখলো আকরাম ফোন করেছে। আকরাম, হ্যালো টাইগার, কি হয়েছে? তোমার গাড়িকে আমার অফিসের নিচে আসতে দেখলাম, সব ঠিক আছে তো? আসলে আমি হোটেলে কারোর সাথে লাঞ্চ করতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, দেখেছি। একটা কাজ করো, আগে আমার অফিসে উঠে আসো। আমি তোমাকে আমার ভিআইপি কার্ড দিয়ে দিচ্ছি, তোমরা দুজনেই ভিআইপি ট্রিটমেন্ট পাবে। কি হলো, চলবো না? তুমি একটু অপেক্ষা করো, আমার কিছু জরুরি কাজ আছে। তাকে যেতে দেখেই চাহাত বুঝে গেল যে এই জায়গাটা আকরামের অফিস। কিন্তু অভিনব সেখানে কি করতে যাচ্ছে, আর আকরামই বা তাকে উঠতে বলল কেন? অভিনবকে নিয়ে চাহাতের সন্দেহ আরো বাড়ছিল। চাহাত কি অভিনবের আসল পরিচয় জেনে ফেলবে? যখন চাহাত অভিনবকে নিয়ে সন্দেহ করছিল, তখন অভিনব পৌঁছে গিয়েছিল আকরামের কেবিনে। অভিনব ঢুকতেই আকরাম তার কার্ড বাড়িয়ে দিয়ে বলল, টাইগার, ওয়েলকাম। সব ভালো? সব ঠিক আছে? এই নে ভিআইপি কার্ড, মজা কর। থ্যাংক ইউ। সে নিচে এসে দেখলো চাহাত হোটেলের বাইরে শেডের নিচে দাঁড়িয়ে আছে। চলবে? দুজনেই হোটেলের ভেতরে ঢুকে একটি টেবিলে বসলো। অভিনব ইচ্ছে করেই চাহাতের চোখের দিকে তাকানো এড়িয়ে যাচ্ছিল, আর সেই সময় চাহাত তাকে একদৃষ্টিতে দেখেই চলেছিল। সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। আচ্ছা, তুমি কি এই অফিসে কাজ করো? কিছু অর্ডার করি, খুব খিদে পেয়েছে, একটু দাঁড়াও। এটা চাহাতের প্রশ্নটা এড়িয়ে গেল অভিনব। হ্যালো স্যার। তুমি কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ? না, একদম না। কেন কিছু লুকাবো? তেমন কিছু না। ও, এক সেকেন্ড। অভিনব আর চাহাত ওয়েটারের কাছে অর্ডার দিল। ওয়েটার চলে গেল, কিন্তু চাহাত তার প্রশ্ন ভুলে যায়নি। তো তুমি কি করো? আমি একে প্রাইভেট লিমিটেডে ছোট একটা চাকরি করি, এটাই। ওটা তো আকরমজির কোম্পানি, তাই না? হ্যাঁ, ঠিকই। হ্যালো গর্জিয়াস, তুমি খুব সুন্দর। আসতে চাইনি, কিন্তু মন মানলো না। একটা ভালো ট্রিট অফার করতে পারি? দেখছো না, ও ইতিমধ্যেই আমার সঙ্গে ডেটে আছে। ও সত্যি? আমি ভেবেছিলাম তুমি ওর ছোট ভাইটাই কিছু। এখন তুমি বললে যে তুমি ওর সঙ্গে ডেটে আছো, তাই ভদ্রভাবে বলছি, গেট লস্ট। অভিনব এক মুহূর্তের জন্য চুপ করে রইল। সে দেখতে চাইল এই লোকটা আর কত নিচে নামতে পারে।
সেই সময় ছেলেটা চাহাতের পেছন দিয়ে ঘুরে বলল, তুমি এত সুন্দর যে মনে হয় একটা ভালো পরিবারের মেয়ে। মাইন্ড করো না, তোমার এমন লোকেদের সঙ্গে ডেটে যাওয়া উচিত না। স্ট্যান্ডার্ড খুব গুরুত্বপূর্ণ, রাইট? এ তোকে জ্ঞান দিতে বলেছে। হ্যাঁ, এখন বের হয়ে যা। তুমি আমার সঙ্গে চলো, ট্রাস্ট মি, তোমার কোনো সমস্যা হবে না। আমি বলছি, তোমার এমন ডাউন মার্কেট ছেলেদের সঙ্গে থাকা উচিত না, যার বাবা তাকে জন্ম দিয়ে ফেলে রেখে গেছে। এবার অভিনব আর নিজেকে ধরে রাখতে পারল না, ছেলেটা সীমা ছাড়িয়ে গেছে। অভিনবের বাবার কথা উঠতেই অভিনব আর কারো কথা শুনতে রাজি ছিল না। তার বাবার বিষয়ে একটা কথাও সে সহ্য করতে পারত না। কি বললি? তার বাবা তাকে জন্ম দিয়ে ফেলে রেখে গেছে? তোমার বাবা তোমায় কি শিখিয়েছে? যে ছেলে এতক্ষণ অভিনবের সামনে দাপট দেখাচ্ছিল, সে একটাও শব্দ করতে পারছিল না। তার চোখে স্পষ্ট ভয় দেখা যাচ্ছিল। এসব কি হচ্ছে এখানে? এটা একটা নামি হোটেল, মাছের বাজার না। ম্যানেজার, তোমাদের হোটেলে কেমন লোকজন আসে? দেখুন আমাকে কত মেরেছে, দেখুন আমার নাক মুখ ভেঙে দিয়েছে। ম্যানেজার প্রথমে সেই ছেলেটার দিকে তাকালো, তারপর অভিনবের দিকে। অভিনব নিজের কথা বলার আগেই ম্যানেজার বলল, আমাদের ভিআইপি কাস্টমারের গায়ে তোমার সাহস হলো হাত তোলার? ও আমাদের হ্যারাস করছিল, আমি তো ওর সঙ্গে কথাই বলছিলাম না। বারবার সতর্ক করার পরও পিছাইনি। আমার বাবাকে দিয়ে বাজে কথা বলছিল। এটা কি সত্যি? মিথ্যে বলছে। শুধু এই ছোট ব্যাপারটার জন্য আপনি ওর সঙ্গে এমন ব্যবহার করলেন? যাই হোক না কেন, আপনাকে প্রথমে ওর কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা? আমি ক্ষমা চাইবো? ও আমার আর আমার বন্ধুর কাছে ক্ষমা চাইবে? চুপচাপ ক্ষমা চাও। তুমি জানো না আমি কে? ক্ষমা না চাইলে এই হোটেল থেকে বের হতেও দেব না। পরিস্থিতি আরো খারাপ হচ্ছিল। তার আগেই যাতে ব্যাপারটা বেশি বাড়ে না, চাহাত এগিয়ে এসে বলল, আসলে এটা অভিনবের দোষ না। এই লোকটা আমাকে হ্যারাস করার চেষ্টা করছিল। অভিনব আর আমি শুধু লাঞ্চ করতে এসেছিলাম। যাই হোক ম্যাডাম, ওকে ক্ষমা চাইতেই হবে। অভিনব বুঝে গেল কেন ম্যানেজার তার সঙ্গে এমন ব্যবহার করছে। আসলে সে অভিনবকে তার পোশাক দেখে বিচার করছিল। অন্য কোনো উপায় না দেখে অভিনব তার পকেট থেকে আকরামের কার্ডটি বের করে ম্যানেজারের দিকে বাড়িয়ে দিয়ে বলল, জানেন এই কার্ডটা কে দিয়েছে? কার্ডে লেখার নামটা পড়ুন, বুঝতে পারবেন কি সিদ্ধান্ত নেওয়া উচিত। ম্যানেজার কার্ডটা নিয়ে ভালো করে দেখলো। নামটা পড়তেই তার চোখ বড় হয়ে গেল। যদি অভিনবের কাছে আকরামের কার্ড থাকে, তবে সে বুঝলো যে অভিনবের আকরামের সঙ্গে সম্পর্ক আছে। কথা বলার আগে বাড়ি গিয়ে তোমার মায়ের কাছ থেকে শিখে এসো কিভাবে মেয়েদের সম্মান করতে হয়। এই বলে অভিনব চাহাতকে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। তারা গিয়ে গাড়িতে বসলো, কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলছিল না। এত কিছু ঘটার পর অভিনব জানতে চাইছিল চাহাতের মনে কি চলছে, কিন্তু সে নিজে থেকে জিজ্ঞেস করতে চাইছিল না, যাতে চাহাত তার উপর সন্দেহ না করে। তুমি ঠিক আছো? তোমার মুড আর লাঞ্চ দুটোই নষ্ট করে ফেলেছি, সরি। চাইলে আমরা অন্য কোথাও গিয়ে খেতে পারি। ওকে, আমি পুরো দিনই ফ্রি। এটা শুনে অভিনব গাড়ি ঘুরিয়ে আরেকটা হোটেলের দিকে নিয়ে গেল। কিছুক্ষণ পর সে হোটেলের সামনে গাড়ি থামালো। অভিনব উপরের বোর্ডের দিকে তাকিয়ে চাহাতকে নিয়ে ভেতরে ঢুকলো। অভিনব জানতো এই হোটেলটা দিকপালের, আর দিকপাল হোটেলের পাশাপাশি বিশাল একটা মাফিয়া গ্রুপ চালায়। যেমন টাইগার নামটা মাফিয়া ওয়ার্ল্ডে বড় ছিল, ঠিক তেমনই দিকপালের নামও যথেষ্ট বড়। টাইগারের মতো দিকপালেরও প্রচুর টাকা আর ব্যবসা ছিল। অনেকভাবে তারা একে অপরের শত্রু ছিল। অভিনবের মনে হচ্ছিল এখানে হয়তো তার সঙ্গে দিকপালের দেখা হয়ে যেতে পারে। তো তুমি ঠিক করেছো যে তুমি তোমার সম্পর্কে কিছুই বলবে না? কি ব্যাপারে? আসলে সে বুঝতে পারছিল কেন চাহাতের সন্দেহ বাড়ছে। আরে বলো না, এত কি বড় সিক্রেট আছে? কি কি জানতে চাও? আমি তোমাকেই জিজ্ঞেস করছি, তোমাকে নিয়েই তো জিজ্ঞেস করবো, তাই না? আমার বলার মতো কিছুই নেই। বলে অভিনব চারদিকে তাকাতে লাগলো চাহাতকে এড়ানোর জন্য। এই সময়ে দিকপাল বসের নাম শুধু গুরগাঁওয়ে না,
পুরো ভারতেই ছড়িয়ে আছে। টাইগার যখন থেকেই মার্কেট থেকে গায়েব, টাইগারের নামও গায়েব। তখনই তার চোখ পড়ল কয়েকজন লোকের ওপর, যারা নিজেদের মধ্যেই খুব সিরিয়াস আলোচনা করছিল। তারা টাইগারকে নিয়ে এমন ভাবে কথা বলছিল কেন সে বুঝতে পারল না। বলো অভিনব, তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? না, কেন লুকাবো? টাইগার গায়েব হয়নি, টাইগার বেঁচে আছে এবং খুব শিগগিরই ফিরে আসবে। জনি, আমি বলেছিলাম এত খাস না, সামলাতে পারো না। কি সব আজে বাজে বলছো? কি ডেয়ারিং এদের! দিকপালের হোটেলে বসে টাইগারকে নিয়ে কথা বলছে। হয় এরা নেশা করেছে, নয়তো খুব সাহসী। আজে বাজে? তুমি আজে বাজে বলছো? টাইগারের সঙ্গে ডিকপালের তুলনা? হুইস্কির সঙ্গে দেশি মদের তুলনা হয়? আমি বলছি টাইগার বেঁচে আছে এবং সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। জনি নামের এই লোকটার কথা শুনে অভিনবের গায়ে কাঁটা দিল। সে জানতে চাইছিল জনি মিথ্যে হাওয়ায় কথা বলছে নাকি সত্যি কোনো তথ্য তার কাছে আছে। এরপর কি হতে চলেছে? অভিনব কি সত্যিটা জানতে পারবে? আর চাহাত কি অভিনবের মুখ থেকে সত্যি বের করে আনতে পারবে? কোনো এক কারণে চাহাতের মনে হচ্ছিল অভিনব তার কাছ থেকে কিছু লুকোচ্ছে। অন্যদের মতো সে অভিনবের পোশাক দেখে বিচার করছিল না, বরং তার চোখ ছিল অভিনবের মুখের দিকে। অভিনব, অভিনব, হ্যাঁ, তুমি কিছু বলছিলে? তুমি কি আমার বন্ধুকে মিথ্যে বলছো? কোন বন্ধু? অনন্যা। হ্যাঁ, অনন্যা। না, আমি কেন মিথ্যে বলবো ওকে? তেমন কিছু না। কিন্তু জানো চাহাত, আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে, আমাকে এখনই বেরোতে হবে। তুমি জানো তো আমি অনন্যার হাজবেন্ড। আমি বাড়িতে একটু দেরি করে পৌঁছালেই সে আমায় মেরে ফেলবে। সন্দেহ করতে শুরু করে। সন্দেহ? ও তো তোমাকে পছন্দই করে না। তোমার কি হওয়ার কোনো মাথা ব্যথাই নেই? তাহলে কেন তোমার ওপর সন্দেহ করবে? হ্যাঁ জানি, কিন্তু তবুও আমাকে যেতে হবে। তোমাকে বাড়ি ছেড়ে আসবো। আবার কবে দেখা হবে? অভিনব কোনো উত্তর দিল না এবং চাহাতকে নিয়ে হোটেলের বাইরে বেরিয়ে এলো। दिल मेरा जो तड़के जिन्नी वारी तड़के तेरे लिए तड़के हर हाल ते पाले সেই লোকদের কাছে পৌঁছাতেই অভিনব দেখলো তারা সেই ছেলেটাকে মারছে। ওকে কেন মারছো? তোমার কি? আমারই তো, তাই দাঁড়িয়ে আছি। যদি সারা জীবন দাঁড়িয়ে থাকতে চাও তাহলে চুপচাপ এখান থেকে চলে যা, নয়তো ওর মতো তোকেও লম্বা করে শুয়ে দেব। আরে, এই লাইনটা তো আমি বলবো ভাবছিলাম। এখন যেহেতু তুমি আমার লাইন চুরি করেছো, মারও বেশি খাবে। হিরো হওয়ার চেষ্টা করছো কেন? গুড়গাঁওয়ে হিরোগিরি চলে না। हर एक पल में চুপচাপ চলে যা, না হলে একটার বদলে দুটো কবর খুঁড়তে হবে। संजू অভিনব কোনো উত্তর দিল না, সে শুধু তাদের দিকে তাকিয়ে গণনা করছিল। যখন সেই ছেলেটা এক পা পিছিয়ে গেল, তখন অভিনব গণনা শেষ করে বলল, কবর খুঁড়তে বলো। तेनु साह विच परोला 4টা কবর রেডি রাখতে। 2 জন মানুষ এসে 4 জনকে মারবে। संजू অভিনব পুরো প্রস্তুত ছিল। पुत जदों दूर होवे मैनू वख कर চোখের পলকে সে সময় আর মুহূর্ত দুটোই বদলে দিল। दिल मेरा जो तड़के जिन्नी वारी तड़के तेरे लिए तड़के हर हाल ते पा लेना मैं तेनू रब तो दुआवा करके हर हाल ते पा लेना জনি নামে সেই ছেলেটার তো আর বাঁচার কোনো আশা ছিল না। সে নিজেই অবাক হয়ে দেখছিল অভিনবের এই রূপ। তার কাছে অভিনব যেন ঈশ্বরের মতো লাগছিল। অভিনব যখন তাদের লিডারকে একদম শেষ করে দিল আর সে ব্যথায় কাতরাচ্ছিল, তখন জনি বলল, ভাই আপনি কে আর আমার প্রাণ কেন বাঁচালেন? অভিনব কোনো উত্তর দিল না, শুধু তার চোখের দিকে তাকিয়ে রইল। লোকটা অধীর অপেক্ষা করছিল উত্তরের জন্য। আমি কে তা বলবো, তবে আগে প্রতিশ্রুতি দিতে হবে আমার পরিচয় কাউকে বলবে না। অভিনব তার প্রাণ বাঁচিয়েছে, এই ছোট্ট গোপন কথাটা অন্তত অভিনবের জন্য সে রাখতে পারত। টাইগার, এটা বলে অভিনব 2 পা পিছিয়ে গেল।
জনি এটা শুনে চোখ বড় করে তাকিয়ে রইল। সে বুঝতেই পারছিল না সে যা দেখছে সেটা স্বপ্ন নাকি সত্যি। অভিনব চলে যাচ্ছে আর জনি চোখ না পিটপিটিয়ে তাকিয়ে আছে।